এবার আমরা নজর রাখবো আমাদের প্রতিদিনের মতোই যে শিরোনামে আমরা নজর রাখি বিভিন্ন সংবাদপত্রে, এবং প্রথমেই আমরা পিয়ালি কোন সংবাদপত্রে নজর রাখবো? একেবারেই রূপালী, প্রথমেই তুলে নিচ্ছে যুগসংঘ পত্রিকা। যুগসংঘ পত্রিকা যে প্রথম কি হেডলাইন রয়েছে সেটার দিকে নজর রাখি। ধর্মীয় নিপীড়িতদের নাগরিকত্ব প্রদানের ভার জেলা আয়ুক্তের। জেলা স্তরের কমিটি রাজ্য স্তরে এম্পায়ার কমিটির কাছে ঝুলে থাকা নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি হয় না, তাই দেশ বিভাজনের বলি ভুক্তভোগীদের ভাগ্যে ভারতীয় নাগরিকত্ব জুটে না। তবে ধর্মীয় নিপীড়নের বলি হয়ে ভারতে আশ্রিত নাগরিকত্ব প্রদানের পথ আরও সহজ করে দিল মোদী সরকার। এবার জেলা আয়ুক্তরাই নাগরিকত্ব প্রদান করতে পারবেন। অনলাইনে দাখিল করা নাগরিকত্বের আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদান সিদ্ধান্ত দেবে জেলা আয়ুক্ত। 2024 সালের 11ই মার্চ সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি জারি করেছে কেন্দ্র। তখন থেকেই শুরু হয়েছে নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন দাখিলের প্রক্রিয়া। কিন্তু 2 বছরের বেশি সময় ধরে অসমের মাত্র 6 বাসিন্দা ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তবে জেলা স্তরের কমিটি ও রাজ্য স্তরে এম্পায়ার কমিটির কাছে ঝুলে রয়েছে আরও 20 থেকে 22টি নাগরিকত্বের আবেদন। এই ছিল আজকে যুগসংঘ পত্রিকার প্রথম হেডলাইন। এরপর চোখ রাখবো দ্বিতীয় হেডলাইনের দিকে। দ্বিতীয় হেডলাইনে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, একেবারেই নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দর যে মূর্তি ভাঙা হয়েছে সেই ছবি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি। পাশের ছবিতে রয়েছে কেএসইউর যে সদস্য তারা কিভাবে ভাঙচুর করেছে তাদের সেই হামলার ছবি। হিংসায় অগ্নিগর্ভ শিলং, ভাঙচুর নেতাজি বিবেকানন্দের মূর্তি। কেএসইউর কালো পতাকা বাইক মিছিল ঘিরে তাণ্ডব, 31টি গাড়ি ক্ষতিগ্রস্ত, অখাসিয়াদের উপর হামলা। 5 দফা দাবি নিয়ে শুরু হয়েছিল খাসি স্টুডেন্ট ইউনিয়নের কালো পতাকার বাইক মিছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই হিংসা ও ভাঙচুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে শিলং। কালকে আমরা নিউজ লাইভের ক্যামেরায় যথারীতি এই খবর দেখিয়েছি কিভাবে ভাঙচুর করা হয়েছিল। শহরে বিভিন্ন প্রান্তে একের পর এক গাড়িকে ভেঙেছিল হামলাকারীরা। সরকারি যানবাহনে আগুন লাগানো হচ্ছে, পথচারীদের উপর চড়া হওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগ এও যে আক্রান্ত সাধারণ মানুষের মধ্যে বেশিরভাগই ছিলেন অখাসিয়া। পুলিশের হিসাবে অন্তত 31টি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আর সেই তাণ্ডবের মধ্যে আক্রান্ত হলে 2 মহাপুরুষও, নেতাজি এবং বিবেকানন্দের যে মূর্তি ছিল তারা ভাঙচুর করেছে। রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন বা আর কলোনিতে ভাঙচুর করা হলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। বুধবার বিকেল 4টে নাগাদ জাইওয়াই থেকে কেএসইউর কালো পতাকা বাইক মিছিল শুরু হয়। সংগঠনটি এর আগে মেঘালয় সরকারে তাদের 5 দফা দাবি মানার জন্য 15 দিন আলটিমেটাম দিয়েছিল। অভিযোগ সেই সীমারেখার মধ্যে সরকার কার্যকর সাড়া দেয়নি, তারই জুড়ে শিলং জুড়ে এই বাইক মিছিল করেছিল। এই ছিল যুগসংঘ পত্রিকার দ্বিতীয় হেডলাইন। এরপর চোখ রাখবো তৃতীয় হেডলাইনের দিকে। কালকে আমরা জানি যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দেখা করেছেন সকাল 11টার সময়। সেই চিত্রই রয়েছে, দেখতে পাচ্ছি শুভেচ্ছা বিনিময় হচ্ছে, হাতে ফুলের তোড়া রয়েছে, বাকেটের মধ্যে অনেক ফুল, সে চিত্রও দেখতে পাচ্ছি। সরকারে 100 দিন মোদীর দরবারে হিমন্ত ছিল। এনডিএ 2.0 সরকারে 100 দিন পূর্ণ হয়েছে, তাই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার নেতৃত্বাধীন দ্বিতীয় সরকারের প্রথম 100 দিনে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে অবগত করেন তিনি। এছাড়া রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করে কিভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জীবন জীবিকা পুনর্নির্মাণ পরিকল্পনা করা হয়েছে তার রূপরেখা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এই ছিল যুগসংঘ পত্রিকার প্রধান 3টি হেডলাইন। এরপর চোখ রাখবো আমরা অসমে জনপ্রিয় অসমীয়া পত্রিকা নিয়মীয় বার্তার দিকে। নিয়মীয় বার্তাতেও আমরা প্রথমেই সেই ছবিটি দেখতে পাচ্ছি, যেখানে হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনের মধ্যে মত বিনিময় করছে, ফুলের তোড়া বিনিময় করছে। এই হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছি। এরপর আমরা প্রথম যে হেডলাইনে চোখ রাখবো 100 দিন সম্পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে, তার কার্যালয়, সেই নিয়েই আলোচনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে নারী সুরক্ষার জন্য বিধানসভায় গৃহীত নাগরিক সংহিতা, অসমের রাজ্য শিশু সুরক্ষার অনুমোদন, এছাড়া মিশন বসুন্ধরা 4.0 ঘোষণা হয়েছে এবং 6% মর্গিয়া ভাট্টারও ঘোষণা করা হয়েছে। এই ছিল প্রথম হেডলাইন। এরপর দ্বিতীয় হেডলাইন হচ্ছে যে সকালেই জোড়াবাট ও মেঘালয় যান চলাচল যে অসমের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল, সে নিয়ে জোড়াবাটে গাড়ি চলাচল বন্ধ ছিল। আইন শৃঙ্খলা ব্যাহতের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও নামানো হয়েছিল সেখানে। দুর্বৃত্তরা খাসি সংস্থার যে নৃশংসভাবে আক্রমণ করেছে তারই প্রতিবাদে গাড়ি চালক সমিতিরা জোড়াবাটে প্রতিবাদ মিছিল করেছিল।
এরপর চোখ রাখবো তৃতীয় হেডলাইনের দিকে। বাইক র্যালির সময় অসমে বাহন যে পর্যটকরা আক্রমণ করেছিল তারও প্রতিবাদকারীরা যে বাহন যে অসমের যে সকল মানুষ ছিল তাদের গাড়ি ছিল তাও প্রতিবাদকারীরা ভাঙচুর করেছে, সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে অসমের মানুষ যে তারা শিলংয়ে যাওয়াতে সেখানে আক্রমণে শিকার হয়েছে। এই ছিল নিয়মীয় বার্তার প্রধান 3টি হেডলাইন। এরপর আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তারপর আমাদেরকে রূপালী অন্য পত্রিকাটি পড়ে শোনাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। বিরতির পর আবারও ফিরে এলাম প্রভাতের আলো অনুষ্ঠানে। রূপালী, এখন তুমি আমাদেরকে দ্য টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইনগুলো পড়ে শোনাও। একেবারেই, এবং টাইমস অফ ইন্ডিয়ায় প্রথমেই যে খবরে নজর রাখতেই হচ্ছে এক্স এসসি জাজ ফ্রম আন্ধ্রা টু লিড প্রব ইন্টু সিজেপি স্টেট পুলিশ অ্যাকশন। আমরা দেখেছি একেবারে তীব্র আন্দোলন সিজেপির, এবং সেই আন্দোলনের কার্যত যে অ্যাকশন নেওয়া হয়েছিল এবং সেই যে বিষয়টি ছিল সেটা কিন্তু এবার অন্ধ্রপ্রদেশের যে এক্স এসসি জাজ ছিলেন তিনি দেখাশোনা করবেন, তেমনটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং বিস্তারিত যদি খবরের দিকে নজর রাখি, সুপ্রিম কোর্ট অন থার্সডে অ্যাপয়েন্টেড এ 5-member হাই powered inquiry committee led by ex-SC Judge Justice R. Subhas Reddy to inquiry into alleged police access on students marching on to Parliament on July 20, protesting the NEET paper leak and the counter-allegation of criminal elements meaning with protester to include in violence and damaging public property. অর্থাৎ একটি 5 সদস্যের দল গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং সেই দলে কিন্তু যারা এক্স এসসি জাজ জাস্টিস ছিলেন তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই যে পার্লামেন্টের যে মার্চ ছিল আমরা দেখেছি, সেখানে যা যা পাবলিক প্রপার্টি ড্যামেজ করা হয়েছে, যারা যারা জড়িত ছিলেন সেই সমস্ত বিষয়ে কিন্তু একেবারে বিস্তারিত দেখা হবে। অন্যদিকে দ্বিতীয় যে হেডলাইন্সের দিকে নজর রাখতেই হচ্ছে 5 মণিপুর ডিস্ট্রিক্টস ডেফার সেন্সাস ট্রেনিং অ্যামিড এনআরসি ডিমান্ড। এবং আমরা জানি যে মণিপুরে এনআরসি শুরু হতে চলেছে এবং সেক্ষেত্রেও কিন্তু সেখানে উত্তপ্ত পরিস্থিতি, এবং সেই বিষয়ে তুলে ধরা হয়েছে অথরিটিজ ইন 5 মণিপুর ডিস্ট্রিক্টস হ্যাভ বিন ইনডেফিনিটলি deferred the training of merits and supervise for the house listing and housing census under phase I of census 2027. অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হবে এই যে এনআরসির যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে যে ছবি তুলে ধরা হয়েছে যে প্রোটেস্ট সাইট ইন ইম্ফল অন ওয়েডনেসডে, সেখানেও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় প্রতিবাদ হচ্ছে, এবং গোটা বিষয়টি নজরে রাখছে সরকার, এবং সেক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও দেখছে সরকার, এবং কোনো যাতে ক্ষতি না হয় সাধারণ মানুষের সেই বিষয়টির দিকেও নজর রাখছে সেখানকার সরকার। একেবারে। এবং তৃতীয় যে হেডলাইন রয়েছে সেক্ষেত্রে সার্জিও গড় ইন লাদাখ মে মিট দালাল লামা। অর্থাৎ আমরা জানি যে সার্জিও গড় তিনি এসেছেন ভারতে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগেই তিনি জম্মু কাশ্মীরে ছিলেন এবং সেখানে কাশ্মীরের সৌন্দর্যতা নিয়ে তিনি প্রশংসা করেন। অন্যদিকে তার আরও যে বিষয়টি তুলে ধরা হয়েছে, এবং যেটা বললাম এখানেও সেই বিষয়টি তুলে ধরা হয়েছে, এ ডে আফটার মিটিং জম্মু কাশ্মীর চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ ইন শ্রীনগর, US ambassador to India Sergio Gore arrived in Ladakh Thursday on his Medan visit to the Union Territory, where he went sightseeing and rafting. There were also reports that he was likely to meet the Dalai Lama, who is currently in Ladakh. অর্থাৎ তিনি দালাল লামার সাথে দেখা করবেন, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এখানে। এবং কিছুদিন আগেও কিন্তু জম্মু কাশ্মীরেও তিনি গিয়েছিলেন, এবং জম্মু কাশ্মীরে গিয়ে তিনি কাশ্মীর নিয়ে প্রশংসা করেছেন, এবং অন্যদিকে কাশ্মীর ভারতের অংশ এই ধরনের একটি মন্তব্যও তিনি তুলে ধরেন। এবং আমরা আজ যা যা শিরোনামে ছিল মোটামুটি আমরা তুলে ধরলাম, এবং গতকালের যে বিশেষ খবরগুলি ছিল সেগুলি আমরা তুলে ধরলাম, এবং আজ সারাদিন কি বিশেষ খবর রয়েছে সেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। এবং এরপর থেকেই শুরু হবে সংবাদ, তবে প্রভাতের আলো অনুষ্ঠান এখানেই শেষ করছি।